শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা। আজকের আপনাদের পাঠ করে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি গল্প। গল্পের নাম তৃতীয় পক্ষ। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। গল্প পাঠের আগে একটি অনুরোধ। যেহেতু এখানে যে গল্পগুলো পাঠ করা হয় সবগুলোই আমার স্বনির্বাচিত, আমার যেগুলো ভালো লাগে আমি মনে করি পাঠক সেগুলোকে পছন্দ করবে। আমার এই মতের বিপক্ষে কেউ থাকতেই পারেন, রুচির ভিন্নতা থাকতে পারে। আমি কখনোই বলি না যে আমি যেটা পছন্দ করেছি সেটা আপনাদের পছন্দ হতে হবে। এটা বিনোদনমূলক। এখানে আপনাকে জোর করে নিয়ে আসা হবে না, বা আপনার কোনো রকম ক্ষতি হোক সেটাও কিন্তু আমরা চাই না। আমরা যেটা চাই একটা বিনোদনের ব্যবস্থা করা। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গল্পগুলো আমি আপনাদের সামনে হাজির করি সে কারণেই। কারো খারাপ লাগলে এড়িয়ে যাবেন। আপনি এমন কোনো মন্তব্য করবেন না যাতে আপনার ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় এবং আপনি ছোট হয়ে যান। আপনি যদি আমাকে খারাপ মন্তব্য করেন আমার কিছুই হবে না। আমার হাতে শেষ অস্ত্র আছে যে আমি আমার চ্যানেল থেকে আপনাকে ব্লক করে দিতে পারি, কিন্তু প্রতিটি দর্শক বা শ্রোতা আমার খুব কাছের মনে করি। আমি সেটা চাই না। আপনারা আমাকে সহযোগিতা করুন। কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো জানাবেন, এবং আপনার যদি পরামর্শ থাকে আমাকে সেটা দিতেও ভুল করবেন না। ভালো থাকুন। গল্প পাঠ করছি তৃতীয় পক্ষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। আমি নাসির আহমেদ কাবুল আজও আপনাদের সাথে আছি। একদম আনকোরা টাটকা নতুন বউকে নিয়ে বেড়াতে বেরিয়েছিল কনিষ্ক গুপ্ত। বউয়ের নাম শম্পা। শম্পার সঙ্গে বিয়ের আগে কখনো দেখা হয়নি গুপ্তর। প্রেম ট্রেমের প্রশ্নই ওঠে না, এমনকি বিয়ের আগে শম্পাকে চোখেও দেখেনি। একটা ফটোগ্রাফ অবশ্য পাঠিয়েছিল ওরা, কিন্তু গুপ্ত সেটাও স্পর্শ করেনি। বিয়ের আগে গুপ্তর একটা প্রেম কেচে যায়। সে বিয়ে করতে চেয়েছিল মলি নামে এক স্কুল শিক্ষিকাকে। মলি দেখতে শুনতে যাই হোক, স্বভাব যেমন ধারাই থাক না কেন, গুপ্ত তাকে ভালোবাসত। মলিরও গুপ্তর প্রতি ভালোবাসার অভাব দেখা যায়নি কখনো। কিন্তু ঠিক মাস 6 আগে এক বিকেলে ভিক্টোরিয়ার বাগানে বসে মলি গুপ্তকে একটা সদ্য চেনা চৌকস ছেলের বিবরণ দিয়েছিল। ছেলেটা নাকি দুর্দান্ত স্মার্ট, আইএএস দিয়েছে এবং নির্ভুল ইংরেজি গড়গড় করে বলতে পারে। গুপ্ত এর কোনোটাই পারে না। সে একটা কলেজের দর্শনের অধ্যাপক, কিন্তু অধ্যাপনায় তার একদম সুনাম নেই, বরং ছাত্ররা তার ক্লাস কামাই করে। একবার তার বিরুদ্ধে জয়েন্ট পিটিশনও দিয়েছিল অধ্যক্ষের কাছে। তাই মলির মুখে এক অচেনা ছেলের চৌকসের বিবরণ শুনে সে একটু নার্ভাস হয়ে যায়। প্রেমের ক্ষেত্রে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা তার পছন্দ নয়, কারণ বরাবর গুপ্ত প্রতিদ্বন্দ্বিতায় হেরে গেছে। স্কুলের নিচু ক্লাসে পড়ার সময় একবার সে স্কুল স্পোর্টসে নাম দেয়। 100 মিটার দৌড়ের শুরুতে সে বেশ এগিয়ে গিয়েছিল, অন্তত সেকেন্ড প্রাইজটা পেতই। হঠাৎ নিজের এই আশু সাফল্য টের পেল সে। বুঝল সে সেকেন্ড হতে চলেছে। দৌড় শেষে ফিতেটাও খুব কাছে এগিয়ে আসছে,
কিন্তু যেই ব্যাপারটা সে টের পেল, অমনি তার দুই হাঁটুর একটা হঠাৎ কেন আর একটা খটাং করে ধাক্কা মারল কে জানে। সেখানেই শেষ নয়, শোধ নিতে অন্য একটুটাও এই হাঁটুকে দিল গুতিয়ে। কনিষ্ক গুপ্ত ফিতে ছুঁতে পারল না। দৌড় শেষের কয়েক গজ দূরে নিজের দুই হাঁটুর হাঙ্গামায় জড়িয়ে বস্তার মতো পড়ে গড়াগড়ি খেল। আর একবার আবৃত্তি প্রতিযোগিতায় 1400 সাল আবৃত্তি করার সময় সে এত চমৎকারভাবে কবিতাটির অন্তর্নিহিত ব্যথা ও বেদনাকে কণ্ঠস্বরে প্রক্ষেপ করেছিল যে নিজেই বুঝেছিল প্রতিযোগিতায় তার ধারে কাছে কেউ আসতে পারে না। শ্রোতারাও শুনছিল মন্ত্রমুগ্ধের মতো। কবিতার শেষ কয়েকটা লাইনে এসে কনিষ্ক যখন পরিষ্কার বুঝতে পারছে এক সেট রবীন্দ্র রচনাবলীর প্রথম পুরস্কারটি তার হাতের নাগালে, তখনই হঠাৎ কোথা থেকে এক ভুতুড়ে বিভ্রম এসে তার মাথার ভেতরে জল ঘোলা করে দেয়। শেষ দুটি লাইন একদম মনে পড়ল না, বার কয়েক তোতলালো সে। তারপর নমস্কার করে লজ্জায় রাঙা মুখ নিয়ে উইংসের আড়ালে চলে এলো। একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছিল সেবার। বড় হওয়ার পর একবার বন্ধুদের পাল্লায় পড়ে রেসের মাঠে গিয়েছিল কনিষ্ক। রেসের কিছুই তার জানা নেই, মহা আনাড়ি যাকে বলে। সে তাই ঠিক করল সব কটা রেসের 2 নম্বর ঘোড়ার উপর একটা করে বাজি খেলবে। প্রথম 3টি রেসে খেলল 2 নম্বর ঘোড়ায়, 3টিতেই 2 নম্বর ঘোড়া হেরে গেল। তখন এক বন্ধু বলল, কি আনাড়ির মতো পয়সা নষ্ট করছিস, দেখে শুনে বাছাই ঘোড়ার উপর খেল। একটু দ্বিধায় পড়ে গেল কনিষ্ক। তখন প্রায় 15 টাকার মতো লস চলেছে। এই দ্বিধাই তার কাল হলো। পরের 4টি রেসে সে বাছাই ফেভারিট ঘোড়াগুলোর উপর বাজি ধরতে লাগলো। সব কটাতেই হার, কিন্তু শেষ 4টি রেসে প্রতিবার জিতল 2 নম্বর ঘোড়া। প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাকে তাই বড় ভয় পায় কনিষ্ক গুপ্ত। মলের মুখে সেই অচেনা পুরুষটির প্রশংসা শুনে সে মনে মনে খুব অস্বস্তি বোধ করতে লাগলো। এতকাল মলিকে নিয়ে তার কোনো ভাবনা ছিল না, খুব সহজ ছিল সম্পর্ক। ব্যাপারটা ভালো করে বোঝবার জন্য সে পরদিন নিজে থেকেই সেই ছেলেটির প্রসঙ্গ তুলে বলল, মলি, কাল তুমি সুব্রত নামে ছেলেটির কথা বলেছিলে, তার কথা শুনতে আমার বেশ লাগছিল। কেমন দেখতে বলো তো? মেয়েরা গন্ধ পায়। মলি একবার সচকিত হয়ে কনিষ্কের দিকে তাকালো, আর মলির সেই সচকিত ভাবটুকু দেখে কনিষ্কও বেশ সচকিত হয়ে ওঠে। মানুষের দুর্বল গোপনীয় কোনো বিষয় স্পর্শ হলে মানুষ ওই রকম চমকে ওঠে কেমন করে। কিন্তু মলির সে ভাবটা বেশিক্ষণ রইল না। আসলে সুব্রতর চালচলনে সে এত বেশি মুগ্ধ হয়েছে যে সে কথা কাউকে না বললেই বা থাকে কি করে। মলি বলল, দেখতে ধরো 6 ফুট লম্বা, ছিপছিপে, রং একটু কালো হলেও মুখখানা ভীষণ চালাক, এত সুন্দর হাসে। কনিষ্ক নিজে 5 ফুট 5, রোগা ফ্যাকাশে এবং ভাবুক ধরনের চেহারা। সে আবার ভীষণ অন্যমনস্ক। প্রায় সময়ই এক কথায় আর এক উত্তর দেয়। মনে মনে নিজের পাশে সুব্রতকে কল্পনা করে সে ঘুমিয়ে গেল। মলির সঙ্গে সেই থেকে সম্পর্কটা আর স্বাভাবিক রইল না। মাঝখানে এক অচেনা সুব্রত এসে পর্দা ফেলে দিল।
পরের 1 মাস কনিষ্ক নানা জ্বলুনিতে জ্বলে গেল মনে মনে। মলি তখন প্রায় সময় সুব্রতর সঙ্গে প্রোগ্রাম করে, তবে সে একথা বলতো, দেখো হিংসে করো না যেন, কোনো পুরুষই তোমার চেয়ে শ্রেষ্ঠ নয় আমার কাছে। কিন্তু কনিষ্ক সে কথা মানে কি করে? সে যে অনবরত হীনমন্যতায় ভুগছে। তাই একদিন সে তার পরিষ্কার গোটা গোটা হস্তাক্ষরে চিঠি লিখে মলিকে জানিয়ে দিল, আমাদের আর বেশি দূর এগোনো বোধহয় ঠিক নয় মলি, এখানেই দাড়ি টেনে দেওয়া উচিত। চিঠি লিখে সে 2 মাসের ছুটি নিয়ে বাইরে গেল বেড়াতে। এতদিনে বাড়ির লোকেরা তার বিয়ে ঠিক করল। মাত্র 15 দিন আগে সে সম্পর্ক অদেখা, অচেনা, অজানা শম্পাকে বিয়ে করেছে। বলতে কি, শম্পার সঙ্গে তার প্রথম দেখা শুভ দৃষ্টির সময় ভালো করে তাকায়নি কনিষ্ক। তার মনে তখন এক বিদ্রোহ ভাব, সমস্ত পৃথিবীর প্রতি বিতৃষ্ণা, বিরাগ, ভয়। গত 15 দিন সে যে শম্পার সঙ্গে খুব ভালো করে মিশেছে তা বলা যায় না। কথাবার্তা হয়েছে, পাশাপাশি এক বিছানায় শুয়েছে, প্রাণপণে ভালো ব্যবহার করার চেষ্টা করেছে মেয়েটির প্রতি। কিন্তু তা বলে তার মনে হতাশা ও সন্দেহের ভাবটি যায়নি। কেবলই মনে হয় পৃথিবীর সর্বত্র তার চেয়ে বহুগুণে যোগ্যতর লোকেরা ছড়িয়ে রয়েছে। সে একটা হিরো বালক। নিজের সম্পর্কেই সব জরুরি চিন্তা তাকে এত বেশি ব্যস্ত রেখেছিল যে তার কাম তিরোহিত হয়, আগ্রহ কমে যেতে থাকে। শম্পা দেখতে কেমন তাও সে বিচার করে দেখেনি। কনিষ্কর মা আজ সকালে তাকে ডেকে বললেন, খোকা, বৌমা কেন লুকিয়ে লুকিয়ে কাঁদে রে? তোর কি বউ পছন্দ হয়নি? কনিষ্ক মুশকিলে পড়ে বলে, তা নয়, আমি তো ভালো ব্যবহারই করি। শুধু ভালো ব্যবহারেই কি সব মিটে যায় বাবা? পুরনো কথা ভুলে এবার নতুন করে সব শুরু করে দাও। যাকে ঘরে এনেছ তার দিকটা এবার দেখো। বউ তো কৃতদাসী নয়, তার মনের দিকে নজর দিতে হয়। কি করব মা, আমার হইচই ভালো লাগে না। হইচই করতে হবে না, আজ বিকেলে বৌমাকে নিয়ে বেড়াতে যা। দিরাগমন সেরে আসবার পর দুজনে মিলে তো কোথাও গেলি না দেখলাম। অনেক ভেবে চিনতে প্রস্তাবটা গ্রহণ করল কনিষ্ক। আসলে মলি বা সুব্রতর কথা ভাবার কোনো মানেই হয় না। কেননা এই নতুন অবস্থায় সে আর পুরনো সম্পর্কের মধ্যে ফিরে যেতে পারে না। সিনেমা দেখার কথা ছিল, কিন্তু টিকিট পাওয়া যায়নি। তাই নিছক ঘুরে বেড়ানোর জন্যই দুজনে বেরিয়েছে। কথা আছে আজ রাতেই বড় কোনো রেস্টুরেন্টে দুজনে রাতের খাওয়ার শেষে একেবারে বাড়ি ফিরবে। কনিষ্ক ট্যাক্সি নিয়েছিল। টালিগঞ্জ ছাড়িয়ে খানিক দূর আসতেই শম্পা বলল, শোনো, ট্যাক্সিটা এবার ছেড়ে দাও। কেন? ট্যাক্সি করে আমাদের মতো লোক বেড়াতে যায় না। মধ্যবিত্তরা প্রয়োজনে ট্যাক্সি নেয়, বেড়ানোর জন্য ট্যাক্সি ভালো নয়। তবে কিসে যাবে? ট্রামে, বাসে, যা ভিড়। হোক, তবু ভিড় ভালো, কত মানুষ দেখা যায়। কনিষ্ক নড়ে চড়ে বলে, তুমি কি ভিড় পছন্দ করো? আমি করি না। ভিড় নয়, তবে মানুষ পছন্দ করি। ট্যাক্সির ভিতরে নিঝুম হয়ে বসে থাকাটা ভারী একঘেয়ে। কিছু দেখা যায় না, শোনা যায় না। কনিষ্ক রাসবিহারের মোড়ে ট্যাক্সি ছেড়ে দিল। হাঁটতে হাঁটতে শম্পা বলল,
তোমাকে কিছু জিজ্ঞেস করতে শাশুড়িমা আমাকে বারণ করেছেন, কিন্তু আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে। কি? তুমি এত অহংকারী কেন? আমি অহংকারী নয়। কনিষ্ক অবাক হয়ে বলে, মোটেই নয় শম্পা, বরং আমি ঠিক উল্টোটাই সবসময় ভাবি। আমার মনে হয় আমি বড় অপদার্থ পুরুষ। সে কি, কেন? আমি তো তেমন স্মার্ট নই, লম্বা চওড়া নই। আমার ভেতরে হাজার রকমের ডেফিসিয়েন্সি। শম্পা খুব খিলখিলিয়ে হাসে, বলে, তাই নাকি? তাহলে তো তোমাকে বিয়ে করাটা মস্ত ভুল হলো। হলোই তো। শোনো, ভাবতে গেলে আমারও হাজারটা ডেফিসিয়েন্সি। নিজের দোষ কোলে করে বসে থাকলে তো জীবনটাই তেতো হয়ে গেল। শীতকালের বেলা, ক্রিসমাসের ছুটি চলছে। হাজারটা লোক বেরিয়ে পড়েছে রাস্তায়। অপরাহ্নের কোমল কবষ্ণ রোদে আর ছায়ায় অপরূপ হয়ে আছে পথঘাট। এই আলোয় আজ কনিষ্ক শম্পার মুখশ্রী খুব অকপটে চোখে দেখল। তুলনা করে নম্বর দিলে মলি আর শম্পা প্রায় সমান সমান নম্বর পাবে। শম্পার তুলনায় মলি কিছু লম্বা ছিল, কিন্তু সেই রকম আবার মলির চেয়ে শম্পা ফর্সা। মলির শরীরে কিছু বাড়তি মেদ ছিল বলে পেটে ভাঁজ পড়ত, শম্পার সেসব নেই। মলির মুখখানা ছিল গোল ধরনের, শম্পার মুখ লম্বাটে। লাবণ্য শম্পারই বেশি, কারণ সে বয়সে মলির চেয়ে কম করে 5 বছরের ছোট। বিয়ে পরীক্ষা দিয়েই তার বিয়ে হয়েছে। কনিষ্কর কথাটা ভালো লাগলো। নিজের দোষ কোলে করে বসে থাকাটা কাজের কথা নয়। সে বলে, আমাকে তোমার কেমন লাগে? আগে বলো, আমাকে তোমার কেমন? শোনো শম্পা, তোমাকে কেমন লাগে তা আমি এখনো ভেবেই দেখিনি। আচমকা শম্পা বলে, মলিকে তোমার কেমন লাগতো? কনিষ্ক থমকে যায়। অনেকক্ষণ বাদে বলে, তুমি জানলে কি করে? তোমার মা বলেছেন। মা? মা সব বলে দিয়েছেন আমাকে। আরও বলেছেন আমি যেন এসব তোমাকে জিজ্ঞেস না করি। শ্বাস ফেলে কনিষ্ক বলে, জিজ্ঞেস করে ভালোই করেছ। মলিকে আমার ভালোই লাগতো, শুধু শেষের দিকে। শম্পার মুখখানা ভার হয়ে গেল। কনিষ্কর মুখ চোখ লাল দেখাচ্ছে। সে বড় অস্বস্তি বোধ করে বলে, এসব কথা কি ভালো? শম্পা বলে, ভালো নয়, কিন্তু আমাদের দুজনের সম্পর্কের মধ্যে যদি তৃতীয় কোনো লোক নাক গলায়, তবে সেই তৃতীয় লোকটাকে জেনে রাখা দরকার। অবাক হয়ে কনিষ্ক বলে, তুমি তো ভীষণ বুদ্ধিমতী। এত গুছিয়ে কথা বলো কি করে? মাথায় আসে? শম্পার ভার মুখ হালকা হয়ে গেল। হেসে বলে, যা, সত্যি বলছি, তুমি খুব ভালো কথা বলতে পারো, আমি পারি না। শম্পা বলে, বাপের বাড়িতে আমাকে সবাই কটকটি বলে ডাকতো। আমি নাকি ভীষণ কটকট করে কথা বলি। হাঁটতে হাঁটতে ওরা দেশপ্রিয় পার্ক বরাবর এসে গেল। গলার স্কার্ফটি ভালো করে জড়িয়ে শম্পা বলে, একটু চা খেতে পারলে বেশ হতো, আজ যা শীত। কাছেই একটা রেস্টুরেন্ট, কিন্তু আজ ছুটির দিনে সেখানে বেশ ভিড়, বসবার জায়গা নেই। কনিষ্ক বলে, আরেকটু হাঁটি চলো। পোস্ট অফিস ছাড়িয়ে
একটু এগুলে বোধহয় গাছতলায় একটা দেশওয়ালি চায়ের দোকান পাওয়া যাবে। তাই হলো। গাছতলার দোকানদার দুভার চা বড় যত্নে এগিয়ে দেয়। শম্পা আর কনিষ্ক দাঁড়িয়ে ভারে চুমুক দেয়। কনিষ্ক বলে, কেমন? বেশ গো। কনিষ্ক খুশি হয়ে পয়সা মিটিয়ে দেয়। বলে, খিদে পেয়েছে নাকি? কিছু খাবে? কে খাওয়াবে? আমার তো পোড়া কপাল, কেউ পছন্দ করে না। কনিষ্ক হেসে বলে, কটকটি, এবার কিন্তু কথা ফেল করলে। কেন? যে চা খাওয়ালো সেই খাবার খাওয়াতে পারে, আর কে খাওয়াবে? মলির সঙ্গে তোমার ঝগড়া হলো কেন? হঠাৎ শম্পা প্রশ্ন করে। ঝগড়া? না, ঝগড়া হয়নি তো। ও একটা ছেলের খুব প্রশংসা করত, সেটা আমার সহ্য হতো না। ওমা, তাই নাকি? এসব তো মা আমাকে বলেনি। মা জানবে কি করে? কনিষ্ক গুপ্ত বলে, মা শুধু জানতো মলির সঙ্গে আমার ভাব। এখন তুমি মলির কথা খুব ভাবো না? ভাবো। আমার মতো একটা বিশ্রী মেয়ের সঙ্গে কেমন হুট করে বিয়ে হয়ে গেল। সারাটা জীবন কেমন ব্যর্থতায় কাটবে। কনিষ্ক খুব হতাশার ভাব করে বলে, কতগুলো ভাবনা আছে যা তাড়ানো যায় না। বিরহ ভোলা যায়, কিন্তু অপমান কি সহজে ভোলে মানুষ? কি ঈর্ষা, হীনমন্যতা! শম্পা মুখখানা করুণ করে বলে, আমাকে একটা কথা বলতে দেবে? ধরো, আজ তোমার কাছে আমার খুব একটা দাম নেই। তুমি ভালোবাসতে পারছো না আমাকে, অথচ আমি তোমার কাছে কত সহজলভ্য। কিন্তু দেখো, সুজন নামে একটা ছেলে আছে, তার কাছে শম্পাই হলো আকাশ পাতাল জোড়া চিন্তা। শম্পার জন্য কি জানি সে হয়তো আত্মহত্যার কথা ভাবে। পৃথিবীতে শম্পা ছাড়া বেঁচে থাকার কত কষ্টের সে জানে একমাত্র সুজন। তুমি তা কখনো জানবে না, বুঝবে না। পৃথিবীটা ঠিক এরকম নিষ্ঠুর। চোয়ালে কঠিন করে কনিষ্ক বলে, সুজন কি? সে একটা ছেলে, আমাকে ভালোবাসতো। কোনো দিন তাকে পাত্তা দিইনি, কিন্তু আজ অনাদরের মাঝখানে থেকে তার কথা খুব মনে হয়। কনিষ্ক স্তম্ভিত হয়ে চেয়ে থাকে। সেই রাতে শম্পা আর কনিষ্কর ভালোবাসার মাঝখানে অনেকবার মলি এসে হানা দিল। এলো সুজনও। দুজনে এসে এক অদৃশ্য প্রজাপতির দুটি ডানার মতো কাঁপতে লাগলো। তাতেই বড় সুন্দর হলো কনিষ্ক ও শম্পার ভালোবাসার নিরালা ঘরটি। ভালো থাকুন সবাই।